গাজীপুরের জয়দেবপুরে দুই ট্রেনের সংঘর্ষের খবর জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুই সহকর্মী। শুরুতেই চলে যেতে চাই মোহন ইসলাম আপনার কাছে। প্রথমত জানতে চাই যে এখন পর্যন্ত হতাহতের বিষয়ে জানাবেন, আর ট্রেন চলাচল স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে? যে ট্রেন দুর্ঘটনায় পতিত হয়েছে সেই ট্রেনকে উদ্ধার করার ট্রেন গিয়েছে কিনা এখনো? রেদওয়ান, শুরুতেই বলি যে গাজীপুরে যে দুর্ঘটনা, দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, সেই সংঘর্ষের পর কিন্তু আস্তে আস্তে ট্রেন চলাচল স্বাভাবিক হচ্ছে বলে কিন্তু আমাদেরকে জেলা প্রশাসক নিশ্চিত করেছেন যে ধাপে ধাপে তারা চেষ্টা করছে যেন ট্রেন চলাচল সচল রাখতে পারে। এবং আপনি হতাহতের বিষয় জানতে চেয়েছিলেন, এই পর্যন্ত আমরা জানি 4 জন আহত হয়েছেন। এই 4 জনই কিন্তু আপনার দুটি ট্রেনের চালক অর্থাৎ লোকো ইঞ্জিনিয়ার যারা ছিলেন তারাই কিন্তু আহত হয়েছেন এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করার পর তাদেরকে কিন্তু আশঙ্কামুক্ত বলে কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন বলে কিন্তু যারা এখানে পুলিশ এবং রয়েছে। আমরা একটু শুরুতে একটু কথা বলতে চাই, এই জেলা প্রশাসক রয়েছেন গাজীপুরের আমাদের সাথে, জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, আমাদেরকে একটু জানাবেন যে একটু জানতে চাই এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হতে কত সময় লাগবে পুরোপুরি এবং এখন পর্যন্ত কি অবস্থা? আমরা ধারণা করছি যে খুব দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। আমাদের উদ্ধারকারী ট্রেন কাজ শুরু করেছে, বগিগুলো সরিয়ে নিয়েছে এবং বড় উদ্ধারকারী যে ট্রেন থাকে এটি ঢাকা থেকে খুব কাছাকাছি চলে আসছে, টঙ্গীতে চলে আসছে। এটি আসলে আমাদের যে লাইনচ্যুত যে বগিগুলো এগুলোকে সঠিক জায়গায় স্থানান্তর করে আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক করতে পারবো। আমাদের আরেকটি চ্যালেঞ্জ রয়ে গেছে যে ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে, এখান থেকে তেল লিকেজ হচ্ছে। এটা আমরা পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলেছি, তিনি লোক পাঠাচ্ছেন। আমরা একটু দেরি হচ্ছে না? দুর্ঘটনার একটা সম্ভাবনা তো থেকে যে আমরা তেলে গন্ধ পাচ্ছি। জায়গাটা কর্ডন করে দিয়েছি। এখানে আমাদের মেট্রোপলিটন পুলিশ, আমাদের রেলওয়ে পুলিশ ছাড়াও আমাদের 63 বিজিবির সদস্যগণ এখানে উপস্থিত আছেন। পুরো অংশটা কাভার করে তারা যাতে কেউ এই জায়গায় আসতে না পারেন উদ্ধারকারী কাজ করা ছাড়া, সেই বিষয়টা তারা নিশ্চিত করবেন এবং ফায়ার সার্ভিস এখানে আছে। একটা জিনিস জানতে চাই, আমরা রেলের কাউকে পাচ্ছি না। আমরা আমাদের জানার বিষয়টা হচ্ছে যে সচরাচর তো এক লাইনে দুটো ট্রেন আমরা দেখি না। এই যে ঘটনা, এটা তো একটু একটু বেশি আনকমন না? এটা আনকমন, এটা অবশ্যই। কারণ দুর্ঘটনা তো আসলে এইভাবেই হয়ে যায়, কারো ব্যক্তিগত অনিচ্ছাকৃত ভুলেও হয়, আবার টেকনিক্যাল ফল্টেও হয়। এটা কি তাদের অনিচ্ছাকৃত ভুল না কারো ইচ্ছাকৃত ভুল বা টেকনিক্যাল ফল্ট কিনা এটি আমরা তদন্তে বেরোয় আসবে। এখন আমাদের মূল কাজ, বিজিবি আসছে, তাদের কাজ সম্পর্কে একটু জানতে। বিজিবি আমাদের এখানকার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রাখার জন্য আমি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। তাদের পুরো এরিয়াটা কর্ডন করে যাতে কোনো এটাকে আবার কেউ যাতে দুষ্কৃতিকারীরা কেউ যাতে ব্যবহার করতে না পারে অথবা আবার কোনো দুর্ঘটনা যাতে না ঘটতে পারে সেদিকটা দৃষ্টি রাখার জন্য, সেই ব্যবস্থাপনা করার জন্য এবং উদ্ধার কাজকে ত্বরান্বিত করার জন্য। শফিকুল ইসলাম, রেদওয়ান যেমনটা শুনছিলেন, আসলে আমি যদি আরেকটু ক্যামেরার মাধ্যমে আসলে আপনাকে একটু দেখানোর চেষ্টা করব যে আসলে তেলবাহী ট্রেনটি ছিল, সেই ট্রেনটি যদি আমার ক্যামেরার মাধ্যমে একটু দেখায় যে একদম আপনারা ছিটকে পড়ে রয়েছে রেল লাইনের পাশে। অর্থাৎ যে যাত্রীবাহী ট্রেনটি আসছিল টাঙ্গাইল থেকে, কিন্তু যাত্রী ছিল না, সেই ট্রেনটি আসলে বেশ সজোরেই কিন্তু ধাক্কা দেয় এবং ধাক্কা দেওয়ার পর কিন্তু আপনার লাইনচ্যুত হয়ে ট্রেনের 5টি বগি লাইনচ্যুত হয়ে যায় এবং যেই আপনার তেলবাহী যে ট্রেনটা রয়েছে সে ট্রেনেরও কিন্তু অনেকগুলো বগি আমরা দেখেছি যে লাইনচ্যুত হয়ে যেতে। এবং আমি যদি একটু আসলে দেখাই যে এখানে তেলের গন্ধে আসলে পুরো এলাকায় কিন্তু আপনার মুমু করছে, সেই জায়গা থেকে একটা দুর্ঘটনার আশঙ্কাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। যদিও জেলা প্রশাসক কিন্তু আমাদের জানাচ্ছিলেন যে পেট্রোলিয়াম কোম্পানির লোকজনের সাথে কথা বলেছে, তারা অতি দ্রুত এসে এইগুলো সমাধান করবে। যদিও আমরা এখন পর্যন্ত দেখিনি, কিন্তু আমরা দেখেছি কিন্তু অসংখ্য বিজিবি সদস্য এসেছেন, যদিও বলছেন যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন স্বাভাবিক রাখার জন্য করছে। যে আমি ক্যামেরার মাধ্যমে দেখাতেই পারছি যে কিভাবে আসলে তেল আর আপনার যে তেল ট্রেন থেকে পড়ে যাচ্ছে এবং এই তেলের মাধ্যমে কিন্তু এটা ধার্য তেল, আপনার কোনো না কোনোভাবে যদি একটু আগুনের সংস্পর্শে আসে তাহলে কিন্তু বড় দুর্ঘটনা আর সম্ভাবনা আপনি উড়িয়ে দিতে পারবেন না। এর বাইরেও কিন্তু আমরা এর আগেও কয়েকটি রেল দুর্ঘটনায় দেখেছি যখন মালামাল বা তেল এই ধরনের আপনার ট্রেন থেকে চলে আসে তখন এলাকাবাসীকেও আমরা দেখেছি এটা লোড করে নিয়ে যেতে। তো সেই জায়গা থেকে আসলে এখানেও এলাকাবাসীর একটা ভিড় ছিল, কিন্তু পুলিশ, বিজিবি, তো সেই জায়গা থেকে আমরা একটু ফায়ার ব্রিগেডের সাথে একটু কথা বলি। আমাদের সাথে একজন রয়েছেন। ভাই, আমি একটু জানতে চাচ্ছিলাম যে এখন পর্যন্ত আপনারা যদি একটু জানান যে কি অবস্থা দেখছেন এবং তেল আসলে পড়ছে, এটা কতটুকু নিরাপদ বা কতটুকু নিরাপদহীনতা রয়েছে এখন পর্যন্ত?
আমরা একটু লাইভে ছিলাম, ছোট্ট করে বলে দিন। আমরা যেটা দেখেছি যে একটা ট্যাঙ্কি থেকে তেল আসলে লিকেজ হয়েছে, যে লিকেজটা তেল পড়তেছে। আমরা ওই জায়গাটাকে আমরা এখানে যে ছিনটেপ দিয়ে এটা আমরা জায়গাটাকে আটকে দিচ্ছি যাতে ভিতরে কোনো লোক না আসতে পারে, এবং এখানে যদি বিড়ি সিগারেট বা কেউ যদি না খায় এটাও আমরা মাইকিং করে জানাই দিছি যে এখানে কোনো ধূমপান করা যাবে না। যে দাহ্য বস্তুটা পড়ছে এটা একটু ঝুঁকি আছে, এই জন্য এটা এটা এখানে আমরা যে ছিনটেপ দিয়ে এটা আটকে রাখছি যাতে এর ভিতরে কোনো পাবলিক না আসতে পারে। আর আশেপাশে যদি কেউ বিড়ি সিগারেট যদি না ধরায়, কোনো জ্বালানির যদি এখানে উৎস না থাকে তাহলে ঝুঁকি নাই। এখানে যথেষ্ট প্রশাসন আছে, সবাই ব্যবস্থা নিচ্ছে যে ভিতরে যাতে কেউ না ঢুকে, এবং আমরা সতর্ক অবস্থায় আছি। আমাদের গাড়িতে যে ফোম আছে, পানি আছে, এটাও আমরা রেডি করে রাখছি। যদি কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটে আমরা এটা ব্যবস্থা নিব। এখানে যেটা আমাদের মনে হচ্ছে এটা অকটেন হতে পারে। ধন্যবাদ আপনাকে। রেদন, আসলে যেমনটা শুনছিলেন, আমরা ফায়ার সার্ভিসের এক কর্মকর্তার সাথে কথা বলছিলাম। তিনি কিন্তু জানাচ্ছিলেন যে তিনি তেলের যে পরিস্থিতি দেখলেন সেই পরিস্থিতি দেখে মনে হচ্ছে এটা অকটেন হতে পারে। সেই জায়গা থেকে বলছেন যদি কেউ বিড়ি সিগারেট অর্থাৎ আগুন জাতীয় কোনো জিনিস ব্যবহার না করে সেই জায়গা থেকে নিরাপদ রয়েছে, কিন্তু যদি কেউ এ ধরনের জিনিস ব্যবহার করে সেই জায়গায় এটা বেশ বিপজ্জনক হয়ে যাবে। এবং শেষ দিকে একটু বলি রেদন যে আসলে রেলওয়ের নিরাপত্তা আসলে এখানে প্রশ্নের মুখে আবারও, কারণ রেলের নিরাপত্তা, রেল লাইনম্যান যিনি ছিলেন তার অবশ্য অবহেলা ছাড়া এই কাজ সম্পন্ন হওয়ার কথা না বলে কিন্তু যারা সংশ্লিষ্ট তারা বলছিলেন, এবং রেলের পুলিশ থেকে শুরু করে জিআরপি বা যারা যারা থাকে তারাও এই বিষয়টি কেন দেখেনি বা তাদের কেন নজরে আসে সেই প্রশ্ন কিন্তু রাখছিলেন। রেদওয়ান, সংশ্লিষ্ট বিষয়ে নিশ্চয়ই আরও তথ্য আপনার কাছ থেকে আমরা জেনে নেব। আপনি আমাদের সাথেই থাকুন। চলে যেতে চাই আমাদের আরেক সহকর্মী মাহমুদা শিকদার, তিনি আছেন জয়দেবপুর রেল স্টেশনের আরেক প্রান্তে। মাহমুদা শিকদার, আমরা শুনছিলাম জেলা প্রশাসক এবং ফায়ার সার্ভিসের কথা, আপনার কাছে কি তথ্য রয়েছে, আরও বিশেষ করে যারা হতাহত হয়েছে তাদের বিষয়ে কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে? আসলে সকাল থেকেই কিন্তু এই ট্রেনের যে দুর্ঘটনা, এই ঘটনা সম্পর্কে আমি জানাচ্ছিলাম। আমি যদি আপনাকে একটু পেছন থেকে দেখাই যে এই ট্রেনের যে দুর্ঘটনাটি, এটা যে আসলে কতটা মারাত্মক, এবং একটি মানে দুটি ট্রেনের এই সংঘর্ষের কারণে প্রত্যেকটি বগি আসলে কি পরিমাণে যে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে বগিগুলো একদমই দুমড়ে মুচড়ে গেছে, এবং 5 থেকে 6টি বগির মতো কিন্তু আমরা দেখেছি যে লাইনচ্যুত হয়ে গেছে। এখানকার যিনি স্টেশন মাস্টার আছে তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা টাঙ্গাইল কমিউটার ট্রেন এটি, এবং এটি যাত্রা বিরতি শেষে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছিল, এবং সেই যাত্রা করার কারণে কিন্তু এখানে যেহেতু টাঙ্গাইল থেকে এসছে যাত্রীর সংখ্যা খুব একটি বেশি ছিল না, কিন্তু প্রথম দিকে কিন্তু আমাদেরকে জানানো হয়েছিল এখানে যাত্রী আহত হয়েছে প্রায় অর্ধশত। কিন্তু এখানে এসে আমরা যে আহতর যে সংখ্যাটি সেটি শহীদ তাজউদ্দিন হাসপাতালে আমরা যে হাসপাতাল থেকে আমরা যেটি জানতে পেরেছি যে এখানে গুরুতর আহত অবস্থায় 4 জন যাত্রী আছে যারা এখানে ভর্তি আছে, এবং এছাড়া অন্য যে যাত্রীদেরকে বলা হচ্ছে, যাত্রীদের কথা বলা হচ্ছে, তারা আসলে প্রাথমিক চিকিৎসা নিয়ে বেশিরভাগই চলে গেছে। জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদা শিকদার এবং মোহন ইসলাম, বিশেষ করে জয়দেবপুরে যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনার বিস্তারিত জানাচ্ছিলেন। পরবর্তীতে নিশ্চয়ই আবারও সংযুক্ত হব আমরা তাদের সাথে।